স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি জেনিসিয়া বর্ণা এবং আমুজ্জুল হাফিজ। অবরোধ চলতেছে, পরিস্থিতি শান্ত লাগতেছে। বিভিন্ন জন এখানে এসে আটকে আছে, তারা মানে খুব সন্দিহান এবং দ্বিধাদ্বন্দ্বে আছে যে ওনারা কি আদৌ সাদিক যেতে পারবেন কিনা বা ঢাকা ব্যাক করতে পারবেন কিনা। 2 দিন ধরে যে ঘটনাগুলি ঘটতেছে এগুলি যেন না হয়, সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন সবাই বসবাস করতে পারে। এই 13 কমিউনিটি এবং এখন 14 কমিউনিটি ধরে সবার যারা নেতৃত্বে আছেন তারা এই সম্প্রীতিটা বজায় রাখবেন। আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে, কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। রিজার্ভ বাজারের সমস্যা, বন্দরবাড়ির সমস্যা। আমরা পার্বত্য চট্টগ্রামের চিত্র দেখছিলাম, সেখানে 72 ঘন্টার অবরোধ চলছে এবং রাঙামাটিতে 2 দিন পর প্রত্যাহার হলো 144 ধারা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি সভা জেলা প্রশাসনের। স্থানীয়রা বলছেন গুজবে ভর করে নষ্ট হচ্ছে পাহাড়ে বাঙালি সম্প্রীতি। সান্ধ্যবাজারে নিয়ে থাকছে প্রতিবেদন। ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন। যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। যদি দাম বাড়ে সে দাম বাড়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমি মনে করি এটা ডিসিশন হয়েছে, এটা গ্রেটার ইন্টারেস্ট। আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কোঅপারেশন চাই, ওরা আমাদের কাছে কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা দরে। আমরা দেখছিলাম ব্যবসায়ীদের অনুরোধে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, জানালেন মৎস্য প্রাণী উপদেষ্টা। এবং বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন ভারতের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক রাখতে চায়। এ নিয়েও দর্শকদের বিস্তারিত জানাবো, তবে শুরুতেই জানাতে চাই পার্বত্য চট্টগ্রামে অস্থিরতার খবর। আমরা শুরুতেই পার্বত্য চট্টগ্রামে অস্থিরতার চিত্র দেখছিলাম। খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতায় মামুন হত্যার ঘটনায় 3 জনকে আসামি করে মামলা হয়েছে সদর থানায় এবং পরিস্থিতি স্বাভাবিক করতে চলছে সম্প্রীতি সমাবেশ। এদিকে 72 ঘন্টার অবরোধ চলছে 3 পার্বত্য জেলায়। এতে অনেকটা স্থবির খাগড়াছড়ি ও রাঙামাটির জনজীবন। খাগড়াছড়িতে 144 ধারা, রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার করা হলো। সাজেকে আটকা পড়েছে 1500 পর্যটক। বাকিটা থাকছে প্রতিবেদনে। বিক্ষোভ মিছিল, সংঘর্ষ আর বাজারে শতাধিক দোকান পুড়ে যাওয়ার 2 দিন পরেও থমথমে পরিস্থিতি খাগড়াছড়ির দীঘিনালায়। অবরোধে দ্বিতীয় দিনের মতো অচল খাগড়াছড়ি। বন্ধ জেলা উপজেলার দোকানপাট ও যানবাহন চলাচল। স্থানীয়দের মধ্যে রয়েছে চাপা আতঙ্ক। বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দীঘিনালায় মামুনকে পিটিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় 3 জনকে আসামি করে মামলা করেছে তার স্ত্রী। বর্তমানে এমন একটা পরিস্থিতি, এখানে আমরা না যেতে, এই যাত্রীগুলো না যেতে পারতেছে সাজেক, না যেতে পারতেছে ঢাকা ব্যাক করতে। এদিকে 46 ঘন্টা পর রাঙামাটির পৌর এলাকায় প্রত্যাহার করা হয়েছে 144 ধারা। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। সহিংসতার ঘটনায় যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ঢাকা, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে 72 ঘন্টার অবরোধ কর্মসূচি চলছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে রাঙামাটি শহরে একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এছাড়া অবরোধে সড়ক ও নৌপথ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। অবরোধ ও পরিবহন ধর্মঘটে দূরপাল্লার যানবাহন চলাচল না করায় রাঙামাটির সাজেকে আটকা পড়েছে 1500 পর্যটক। রাঙামাটি ঐতিহ্যবাহী শহর, পর্যটন শহর। এখানে আমরা দীর্ঘদিন ধরে পাহাড়ি বাঙালি একসাথেই আমরা সম্প্রীতির বন্ধন নিয়ে অবস্থান করতেছি। একটা জায়গায় আমরা পাহাড়ি বাঙালি সবাই বসবাস করি, কিন্তু আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে আমার মনে হয় একে অপরের পরিপূরকভাবে চলতে হবে। পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে, এখানে পাহাড়ি বলেন, বাঙালি বলেন, আমরা চাই সকলেই সহজ অবস্থানে আমরা বসবাস করতে চাই। আমরা সকলেই পাহাড়ি বাঙালি ভাই ভাই হিসেবে আমরা এখানে বসবাস করতে চাই। বারবার যদি এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমরা এখানে পাহাড়ি বাঙালি একসাথে বসবাস করা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। প্রতিটি দোকানপাট আমরা দেখছি কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে, এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং মন্ত্রণালয়ে আমরা কিছু জানাবো যে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।
এদিকে খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতার ঘটনায় পরিস্থিতির উন্নয়নে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ডাকা হয় সম্প্রীতি সমাবেশ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, পাহাড়ে বসবাস করা প্রত্যেকে সম্প্রীতি বজায় রাখতে প্রস্তুত। সেই সম্পর্ক যাতে কোনো পক্ষ নষ্ট করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। শামীমা রহমান শাম্মী, এখন। খাগড়াছড়ির ঘটনায় ফেসবুকে নানা রকম গুজব ছড়িয়ে তৈরি করা হয় অস্থিরতা। 3 পার্বত্য জেলায় পাহাড়িদের মাঝে যা সহিংসতাকে আর উস্কে দিচ্ছে। এবং স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন এই ধরনের গুজব পাহাড়ি এবং যারা বাঙালি রয়েছেন তাদের মধ্যেকার সম্পর্ক নষ্ট করছে এবং এই ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা কে বা কারা ঘটাচ্ছে সেটি আসলে নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ি থেকে হোসাইন জিয়াদের একটি প্রতিবেদন রয়েছে, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রিফাত। ঘটনার সূত্রপাত দীঘিনালার এ বাজারে। হিংসার আগুনে পুড়েছে শতাধিক পাহাড়ি বাঙালির স্বপ্ন, আয় উপার্জনের একমাত্র অবলম্বন। অথচ এই বাজারেই গত 30 বছর সম্প্রীতি রেখে একসাথে ব্যবসা করেছেন দুই পক্ষই। তবে এ ঘটনাকে পুঁজি করে হঠাৎ গুজবে অস্থির হয়ে ওঠে পুরো দেশ। ফেসবুকে ছড়িয়ে পড়ে নানা রকম পুরনো ও ভিনদেশি ছবি। কোনোটিতে দেখা যায় বাড়ি ছেড়ে পালাচ্ছে পাহাড়িরা, কোনোটিতে অস্ত্র হাতে আঞ্চলিক সংগঠনের হুমকি, কোনোটিতে বৌদ্ধ মূর্তি পোড়ানোর। রিউমার স্ক্যানার বলছে এমন অন্তত 13টি ভুয়া ছবি ছড়িয়ে উত্তেজনা ছড়িয়ে দেয়া হয়। স্থানীয়রা বলছেন 3 পার্বত্য জেলায় খুব দ্রুত মোবাইল ও ইন্টারনেটে এসব ছবি ছড়িয়ে পড়ে, যা এ সংঘাতকে আরও উস্কে দেয়। গতকাল যাচাই বাছাই করে মানে ফেসবুকে ছবিগুলো যদি আপলোড করে তারপর তখন জনসাধারণের জন্য একটু ভালো হবে। এগুলো তো আসলে কোনো অনেকটাই সত্যতা নাই, সেই যার ফলে হয়েছে কি মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এগুলো দিয়ে। শান্তি সম্প্রীতি বজায় রাখতে পারলে এটাই সবচেয়ে উত্তম আর কি। মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন দেখতে পাচ্ছি। পাহাড়ি বাঙালিরা বসে এখন একসাথে বসে মিটিং করছে যেন আর ভবিষ্যতে যেন এই ধরনের কিছু না হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এইসব ছবি কিংবা ভিডিও প্রকৃত নাকি গুজব সেটি নির্ণয় করতেই অনেক সময় পার হয়ে যায়। এরই মধ্যে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। তবে ফেসবুকে এসব গুজব কোন পেজ থেকে কিভাবে কারা ছড়ালো সেটি এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি স্থানীয় প্রশাসন কিংবা পুলিশ। গত 19 তারিখে যে আপনার এখানে যে দেখতেছেন ঘটনা ঘটছে, এরপরে কোথাও বসতবাড়িতে কোনো ধরনের হামলা বা পুরানোর ঘটনা একেবারেই নেই। যেটা যা বলতেছে এটা সম্পূর্ণ গুজব। এক পর্যায়ে পাহাড়ে সরকার ইন্টারনেট ও মোবাইল সংযোগ বন্ধ করে দিয়েছে এমন গুজবও ছড়িয়ে পড়ে। এভাবে ঘটনাকে নতুন মোড় দিয়ে সংঘাত তৈরির চেষ্টা করে একটি পক্ষ। এটিকে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ মনে করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সোশ্যাল মিডিয়ায় যেরকমটা দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে এরকমটা না, আর এখানে পরিস্থিতি অলরেডি নিয়ন্ত্রণে আছে। আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়িকভাবে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছি এবং যারা নিহত হয়েছে তাদের সকলের সাথেই সকল পরিবারের সাথে আমরা বসতেছি, আলোচনা করতেছি। তাহলে এই ধরনের গুজব বন্ধে কি ভাবছে নতুন সরকার? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পাহাড় থেকে সমতল সব জায়গায় একটি গোষ্ঠী পরিকল্পিত এই কাজ করছে। তাই জাতীয়ভাবে ফ্যাক্ট চেকিং সেল গঠন ও জড়িতদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সেই বিষয়ে অলরেডি কাজ শুরু করেছি যে তারা আসলে কোথা থেকে এই ধরনের কার্যক্রমগুলো করতেছে। আরেকটা আমরা ফ্যাক্ট চেকিং সেলের কথা বলছি এর আগে, যে আসলে এখন আমাদের ফ্যাক্ট চেকিং একটা সেল প্রয়োজন। তবে খাগড়াছড়িতে এই সহিংসতার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, ফলে জড়িত কাউকে আটকও করা সম্ভব হয়নি। হোসাইন জিয়াদ, এখন, খাগড়াছড়ি। ব্যবসায়ীদের অনুরোধে ভারতের ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মৎস্য প্রাণী উপদেষ্টা বলছেন, ইলিশ রপ্তানির খবরে দেশের বাজারে যদি অস্থিরতা তৈরি হয় তাহলে নেওয়া হবে ব্যবস্থা। এদিকে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, বৃহত্তর স্বার্থে প্রতিবেশী দেশ ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এবং যেহেতু ভারত প্রতিবেশী দেশ সেহেতু ভারতের সাথে বাংলাদেশ সুসম্পর্ক রাখতে চায়। এ নিয়ে মাঝার মাহবুবের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। জাতীয় মাছ হলেও দেশের মধ্য ও নিম্নবিত্তের সাধ্যের বাইরেই থেকেছে বাংলাদেশের জিআই পণ্য রূপালী ইলিশ। দাম নিয়ন্ত্রণে রেখে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে নিষেধাজ্ঞা সময়ে ইলিশ ধরা বন্ধ করতে নদী ও সাগরে চালানো হয় অভিযান।
এর পরেও ইলিশের দামে লাগাম টানা সম্ভব হয়নি কখনো। বরাবরের মতোই ঊর্ধ্বমুখী মূল্যের কারণ হিসেবে গত ১৫ বছরে বারবার আওয়ামী লীগ সরকারকে সমালোচিত হতে হয়েছে সাগর সীমান্তে ভারতীয় জেলেদের হাত থেকে ইলিশ রক্ষার ব্যর্থতায়। দেশের মানুষের হাতের নাগালের বাইরে থাকলেও ভারতকে পূজায় ইলিশ উপহার পাঠানোর সমালোচনা থেকেছে দেশবাসীর মুখে মুখে। ক্ষমতা গ্রহণের পর ভারতে ইলিশ উপহার না পাঠানোর ঘোষণায় প্রশংসা পেয়েছে অন্তর্বর্তী সরকার। জানানো হয়েছিল দেশে সরবরাহ ঠিক রাখতে ভারতে বাণিজ্যিকভাবেও পাঠানো হবে না ইলিশ। দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। দুর্গাপূজা ঘনিয়ে আসার সঙ্গে ভারতে ইলিশ পাঠানোর প্রসঙ্গ উঠে আসে। সেখানকার ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়ে ইলিশ পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি পাঠায়। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় পূজায় ৩,০০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়। এই ঘোষণায় ফিরে আসে ইলিশ রাজনীতির পুরনো আলোচনা। রোববার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, দুদেশের ব্যবসায়ীদের অনুরোধে এই অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ভারতের ইলিশ বাণিজ্যে নিরুৎসাহিত করলেও ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে আসবে কিনা তা পরিষ্কার করেননি। ভারতে ইলিশ রপ্তানির খবরে বাজারের দাম বাড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ইলিশ আহরণ। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনও সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, নৌবাহিনী আছেন, আমাদের কোস্টগার্ড আছেন, আমাদের বিজিবিও আছে এবং যারা যারা জড়িত, এবং এই সময় যেন কোথাও থেকে মাছ অন্য কেউ আহরণ না করতে পারে। এদিকে দেশের বৃহত্তর স্বার্থে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেই ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশে যে পরিমাণ ইলিশ ধরা পড়ে সে তুলনায় ভারতে ৩,০০০ টন ইলিশ পাঠানোয় দেশের বাজারে কোনো প্রভাব পড়বে না। ৩,০০০ টন, তার মধ্যে ৩,০০০ টনও যাবে না, কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে, তারাও দেখবে এখানে যদি ১২০০ টাকা দিস ওখানে যদি $5 দেবে না, এটা তো জানা কথাই। তা আমরা কেন একটা ইসেকে ইমোশনাল একটা ইমোশনাল, আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে। আমি মনে করি এটা ডিসিশন হয়েছে এটা গ্রেটার ইন্টারেস্টে। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হতে পারে, আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কোঅপারেশন চাই, ওরা আমাদের কাছে কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা দরে, মানে মানা করে দেন না, পেঁয়াজ খাবেন না। এবার মৌসুমে ইলিশ উৎপাদন হয়েছে ৫,৩০,০০০ টন। মাঝার মাহবুব, এখন ঢাকা। বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে সমস্যার সমাধান ও সীমান্তে হত্যা বন্ধে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো সাক্ষাৎ করতে এলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে এই আহ্বান জানান তিনি। এ সময় দুই দেশের সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা করেন তারা। গালিব ইবনে রিয়াজের প্রতিবেদন। ভৌগোলিক কারণেই ভারত বাংলাদেশের সম্পর্ক যে কোনো সরকারের সময়ে থাকে আলোচনার শীর্ষে। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই সম্পর্ক ছিল যে কোনো সময়ের থেকে ভালো, তা বলার অপেক্ষা রাখে না। এরপরেও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট কিছু কিছু ব্যাপারে বাংলাদেশকেই বেশি ছাড় দিতে হয়েছে। বিশেষ করে তিস্তার পানি বণ্টন, সীমান্তে হত্যা, বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর সুবিধা নেওয়া ছাড়াও প্রাকৃতিক কারণে সৃষ্ট বন্যা নিয়েও সে সময়গুলোতে হয়েছে আলোচনা সমালোচনা। তবে অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই সীমান্তে কয়েক দফা হত্যাকাণ্ড, সম্প্রতি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যার কারণ, ভারতের হুট করে বাঁধ ছেড়ে দেওয়া, এমন ইস্যুগুলো নিয়ে সোচ্চার দেখা গেছে দেশের রাজনৈতিক বিভিন্ন দলের নেতারা ছাড়াও সাধারণ মানুষের মাঝে। হাসিনা সরকারের পতনের পর ভারত বিরোধী মনোভাব দেখা যায় বিভিন্ন মহলে। যদিও অন্তর্বর্তী সরকার ও মোদী সরকারের তরফ থেকে বলা হচ্ছে যৌথ স্বার্থে দুই দেশের সরকার কাজ চালিয়ে যাবে।
দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসার পর এবার বৃহত্তম দল বিএনপি মহাসচিবের সাথে প্রথমবারের মতো সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে বিএনপির সাথে কিভাবে সম্পর্ক আরও গভীর করা যায় তা নিয়ে কথা বলেছেন ভারতীয় হাইকমিশনার। এছাড়াও অভিন্ন নদীর পানি বণ্টন ও সীমান্তে হত্যা বন্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সেই সাথে দুই দেশের নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় উঠে আসে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক, সেই সম্পর্ককে আরো কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সেই কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। তবে সবকিছু ছাপিয়ে কিভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করা যায় তা নিয়ে আলোচনা হয়। ইতিহাস বলে ভারতের কোনো সরকারই বিএনপিকে ভরসা করতে পারেনি। বিএনপি সরকারের 2 দফায় ভারতের সঙ্গে সম্পর্ক প্রায় তলানিতেই ঠেকেছিল। বিশেষ করে সে সময় 10 ট্রাক অস্ত্র উদ্ধারের বিষয়টি ছিল সম্পর্কের অবনতির অন্যতম কারণ। কালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে যোগাযোগ আরও বাড়ানো যায় তার জন্য গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট নীতিমালা করতে চায় জাতিসংঘ। বিশ্ব নেতাদের কাছে নীতিমালায় কি থাকবে তা তুলে ধরা হবে এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার যেন জনগণের কাছে সহজলভ্য হয় সেটিও করতে চান তারা। এবং এই জাতিসংঘের সম্মেলনকে তাই এবার বলা হচ্ছে সামিট অব দ্য ফিউচার। নিউ ইয়র্ক জাতিসংঘ সদর দপ্তর থেকে বিস্তারিত জানিয়েছেন মাহমুদ রাকিব। টেকসই উন্নয়ন, স্বাস্থ্য ঝুঁকি, প্রতিটি ক্ষেত্রে সমতা নিশ্চিত করা, নারী ক্ষমতায়ন সহ নানা বিষয় নিয়ে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের দ্বিতীয় দিন সাইড ইভেন্টে আলোচনা হয়েছে। দ্বিতীয় দিনের সেশনে মূল আলোচনা ছিল বিশ্বের সাথে ডিজিটাল গ্লোবাল কম্প্যাক্ট কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, যার মাধ্যমে আরও বেশি তথ্য আদান প্রদান করা যাবে। বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বলেন, প্রযুক্তি ব্যবহার করে বিশ্বে এখন অনেক দূর এগিয়েছে, তবে আরও সহজে কিভাবে এই প্রযুক্তিকে মানুষের কাছে সহজলভ্য করা যায় তার একটি পলিসি নিয়ে কাজ করছে জাতিসংঘ। এই পলিসিতে গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টে কী কী বিষয়গুলো থাকবে তা বিশ্ব নেতাদের কাছে তুলে ধরা হবে। সবাই একমত হলে পুরো বিশ্বই উপকৃত হবে। সম্মেলনে বাংলাদেশকে এ বিষয়ে জোরালো ভূমিকা রাখা উচিত বলে মনে করেন তারা। কানেক্টিভিটিটা এখন অনেক ইজি হয়ে যাওয়াতে এখন প্রত্যেকটা ক্ষেত্রে, এটা আপনার ডেভেলপমেন্ট বলেন, এটা হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটি বলেন, এডুকেশন বলেন, ক্লাইমেট চেঞ্জ বলেন, প্রত্যেকটা জায়গাতে রিসোর্সেস খুব ইজিলি শেয়ার করা যাচ্ছে এবং তারা সেই জায়গাটাতে জোর দিচ্ছেন যাতে আইসোলেটেড কমিউনিটিগুলোকেও এখানে কানেক্টেড করা যায় এবং প্রত্যেকে যাতে বেনিফিশিয়ারি হয় এবং প্রত্যেকে উপকৃত হয়। এটাই হচ্ছে তাদের এই গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের মূল উদ্দেশ্য। সম্মেলনে তরুণদের নিয়েও আয়োজন করা হয়েছে নানা ইভেন্টে। তারা বলছেন, জাতিসংঘ প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা বলছে, কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নানা জটিলতায় পড়ছে। এ থেকে কিভাবে উত্তরণ সম্ভব তা নিয়েও আলোচনা হয় ইভেন্টে। Technology in the near future is the driving force of Sustainable Development Goals, যেটা UN focus করছে every day and every year and in all these big conferences. Artificial intelligence, the power of data, এগুলো যখন ইন্টিগ্রেট করা না হয় তখন Sustainable Development Goalগুলো রিচ করতে আমাদের দেরি হয়ে যায়। I am a big proponent of technology and an advocate of it, যে এটার ইন্টিগ্রেশনটা অবশ্যই আমাদের অগ্রগতির দিকে নিবে আমাদেরকে। এবারের জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের হয়েও বেশ কয়েকজন তরুণ অংশ নিচ্ছেন। এছাড়া সম্মেলনের তৃতীয় দিন থেকে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের অংশ নেয়ার কথা রয়েছে। বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তির ব্যবহার আরও কিভাবে সহজ করা যায়, সম্মেলনের দ্বিতীয় দিন তা ছিল আলোচনার মূল বিষয়। এই সম্মেলনে আগামী 2 দিন তরুণের চোখে ভবিষ্যৎ বিশ্ব কেমন হবে তা আলোচনায় গুরুত্ব পাবে। আর 24 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্ব, যেখানে ধাপে ধাপে জাতিসংঘভুক্ত 193টি দেশের 148টি দেশের সরকার প্রধানরা বক্তব্য রাখবেন।
বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন 27 সেপ্টেম্বর, যে বক্তব্যে সাম্প্রতিক সময়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। মাহমুদ রাকিব, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পুলিশ ও নির্বাচনী ব্যবস্থা সংস্কার এবং বন্যা পরবর্তী পুনর্বাসনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আশ্বাস দেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। সাক্ষাতে জুলাই আগস্টের গণহত্যায় জাতিসংঘের নেতৃত্বে তদন্ত নিয়ে আলোচনা হয়। গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপের জন্য ডক্টর ইউনূসকে সমর্থন জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন সংস্কার করা হবে। এছাড়া দক্ষিণ এশিয়ার জন্য একটি বন্যা পূর্বাভাস প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া অন্য মামলায় দীপু, মণি, ইনু, মেনন, পলক সহ 7 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাঝার ইমন। রোববার সকালেই নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ। সকাল 8টার পর একে একে 8 আসামিকে তোলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে। শুনানি হয় রাজধানীর যাত্রাবাড়ী, আদাবর ও তেজগাঁ থানার 2 পৃথক হত্যা মামলার। উভয় পক্ষের শুনানি শেষে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর তেজগাঁ থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিক শাকিল রূপাকে গ্রেফতার দেখানো হলে শুনানি শেষে আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় শুনানি শেষে তেজগাঁ থানার আরেকটি আলাদা মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আব্দুল্লাহ আল মামুনকেও কারাগারে পাঠানোর নির্দেশ আসে। এদিকে আদাবর থানার হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ছাত্র জনতার আন্দোলনের সহিংসতার দায় আসামিরা এড়াতে পারে না বলে মন্তব্য করে রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী বলছেন, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াইয়ে থাকবেন তারা। এই আসামিদেরকে প্রাথমিক তদন্তে তাদেরকে জড়িত থাকার বিষয়টা উদ্ঘাটিত হওয়ার কারণে তাদেরকে মামলায় সন্নিবেশ করা হোক। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষেও তাদের আইনজীবীরা এখানে উপস্থিত ছিলেন, তারাও এই সন্নিবেশ হওয়ার পরে তাদের জামিন শুনে তাদের বক্তব্য রাখেন। বিজ্ঞ আদালত তাদের সন্নিবেশ করে জামিন প্রার্থনা নামঞ্জুর করেন। এদিকে মামলা গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আসামি পক্ষের আইনজীবী জানান, ন্যায় বিচার পেতে প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাবেন তারা। আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা আশা করি আমরা উচ্চ আদালতে যাব। উচ্চ আদালতে যাওয়ার পরবর্তীতে আমরা সেই সাবমিশনগুলি রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাবো। এদিন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ছাড়া অন্য কোনো আসামিকে রিমান্ডে রাখার আবেদন করেনি পুলিশ। মাঝার ইমন, এখন, ঢাকা। 3.5 মাস পর শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। দীর্ঘ সময় পর ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে সেশন জট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। ক্ষতি পুষিয়ে নেওয়া সহ ট্রমা কাটাতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। মেহরি রানীর প্রতিবেদন। হাসি, আড্ডা আর বন্ধুত্ব 112 দিন পর এই চিরচেনা রূপে ঢাকা বিশ্ববিদ্যালয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমকে কেন্দ্র করে ক্লাস পরীক্ষা বন্ধ, পরবর্তীতে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য পদ শূন্যসহ নানা কারণে প্রায় 3.5 মাস বন্ধ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন উপাচার্য নিয়োগের পর 22 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। সকাল থেকেই তাই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস প্রাঙ্গণ। ক্লাস চালুর প্রথম দিনে কলাভবনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ সহ ইনস্টিটিউটগুলোর বেশিরভাগই ক্লাস কার্যক্রম শুরু করেছে। সহপাঠীদের সাথে একসাথে আবার ক্লাসে ফেরার উচ্ছ্বাস যেন চোখে মুখে শিক্ষার্থীদের। শিক্ষকরাও খুশি পাঠদানে ফিরতে পেরে।
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম অনেক আগে শুরু হলেও ক্লাসটা বন্ধ ছিল, যেটা কিনা আমাদের জন্য অনেকটা হতাশাজনক বিষয় ছিল। আর অনেক দিন ধরে আন্দোলন, এরকম খারাপ দিন দেখার পরে যখন আবার 3 মাস পরে ফিরে আসলাম ক্লাসে, তখন একদমই ভালো লাগছে। 3 মাস পর যখন আসছি, এটা খুবই একটা উচ্ছ্বাসের ব্যাপার, আনন্দের ব্যাপার আমাদের জন্য। অনেক দিন পরে আসলে ক্লাস করতে, সেটা অনেক ভালো লাগছে। আরও নতুন সেমিস্টার শুরু হলো আজকে, সেটাও একটা আনন্দের বিষয়। এতদিনের এত আন্দোলনের পর আমরা যে আজকে ক্লাসটা করতে পারছি, এবং আমরা চাই এটা চলমান থাকুক। তারা যে পড়তে চায়, তারা যে আসলে ক্লাস করতে চায়, এটি আমার কাছে মনে হয়েছে। এবং আমি 9টার পর আরেকটি ক্লাস আমি গেলাম 10টায়, সেখানেও দেখলাম যে সেখানে আসলে ক্লাসে জায়গা হচ্ছিল না। দীর্ঘদিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সেশন জট নিয়ে চিন্তায় আছেন বেশিরভাগ শিক্ষার্থী। সেশন জট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এই সেমিস্টারটা শেষ করে আমাদেরকে একই লাইনে নিয়ে আসে, এবং আমাদের জুনিয়ররাও কিন্তু আসবে। সো তারাও একটা, আমরা যদি না উঠতে পারি তারা জটে পড়বে। এটা যদিও একটা অধিকার, মানে ন্যায্য অধিকারের দাবি ছিল, তবে আমাদের একাডেমিক ক্ষেত্রে অনেক বড় একটা ঘাটতি পড়ে গেল। টিচারদের কাছে একটা আমরা প্রপোজাল রাখতে চাই যে আমাদের একটু কনসিডার করে হয়তো খুব দ্রুত একটা সেমিস্টার ফাইনালের ডেট যাতে দিয়ে দেয়। এছাড়াও লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা ভিত্তিক পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য জোর দাবি জানায় তারা। আমরা চাই যাতে আর নতুন করে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা না আসে। দেশ বা রাজনীতি নিয়ে ভাবলে চলবে না, আমাদের গবেষণার ক্ষেত্রেও বেশি উন্নততর ভূমিকা রাখতে হবে। আমাদের রাজনৈতিক যে পরিবর্তনটা হয়েছে, তার সাথে আমাদের যেন একাডেমিক থেকে শুরু করে আমাদের সবকিছুর, শিক্ষা কার্যক্রমের সবকিছুর আমাদের গুণগত পরিবর্তন, এই জিনিসটা আশা করি। শিক্ষার্থীরা যেন দ্রুততম সময়ে তাদের একাডেমিক সিলেবাস শেষ করতে পারে, সেজন্য 100 দিনের একটি কর্মপরিকল্পনা হাতে নেওয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক। বিশ্ববিদ্যালয় থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যেন দ্রুত এটা কাভার আপ করা যায়, সেমিস্টারগুলোকে কমিয়ে। অলরেডি বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোর্সকে স্কুইজ করে বা সেমিস্টার লেন্থ কমিয়ে যেন আমরা ক্লাসগুলো মেকআপ করি, এবং ছেলেমেয়েরা যেন কোনোভাবে সেশন জটে না পড়ে। 1 মাস করে যদি আমরা 3টা সেশনে যদি আমরা এটাকে সংক্ষিপ্ত করে আনতে পারি সেমিস্টারগুলো, যেহেতু আমাদের সেমিস্টার সিস্টেম পুরোটাই, তাহলে 3টা কনজিকিউটিভ সেমিস্টারে আমাদের এটি খুব সহজেই উত্তরণ করা সম্ভব। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন কর্মসূচি পালন করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জুলাই আগস্ট বিপ্লব ঘিরে যে ট্রমা সৃষ্টি হয়েছে, সেটা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের ঘিরে পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। ছাত্র শিক্ষক সবাই কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে, একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটিও নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। সব বর্ষের ক্লাস চালু হলেও শুরু হয়নি প্রথম বর্ষের ক্লাস। 30 সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। আর্থিক খাতের সংস্কারে আগ্রহের রেশ ধরে এবার পুঁজিবাজারেও টেকনিক্যাল সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। সেখানেই এই আগ্রহ জানায় বিশ্বব্যাংক। আলোচনায় গুরুত্ব পায় শেয়ার বাজার নজরদারিতে কারিগরি সহায়তা ও প্রযুক্তি আধুনিকায়ন। পুঁজিবাজারে এরই মধ্যে সংস্কার শুরু হয়েছে। তার অংশ হিসেবে কারসাজিতে নতুন তদন্ত কমিটি ও পর্ষদ গঠনের বিষয়টি তুলে ধরা হয় বিশ্বব্যাংকের কাছে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে আশ্বাস দেন বিএসইসির নতুন পর্ষদ। আমাদের আসলে খুব দুর্বল একটা সার্ভিলেন্স নিয়ে আমরা কাজ করছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি, এটা 2012 সনে ইনস্টল করা একটা সফটওয়্যার। সো এটা আমাদেরকে এখন খুব শিগগির এটাকে নিয়ে কাজ করতে হবে এবং আপগ্রেড করতে হবে, এবং এটা 2012 পরে আপগ্রেডও হয় নাই। সো আমরা এটাকে নিয়ে খুব তাড়াতাড়ি, খুব মানে বিশ্বমানে নেওয়ার জন্য কাজ করার চেষ্টা করছি। সেই জন্য ওনাদের সহায়তা আমরা চেয়েছি, টেকনিক্যাল অ্যান্ড সব রকম অ্যাসিস্ট্যান্স তাদের কাছ থেকে আমরা চাই। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের যেই প্রোগ্রামটা ছিল সেটার ব্যাপারে আপডেট দেওয়ার জন্য, আপনারা জানেন যে অলরেডি আমাদের 2টা স্টক এক্সচেঞ্জেরই বোর্ডে সবাইকে দেওয়া হয়েছে, এবং শুধু এখানে না, পুরো বাংলাদেশেই বিভিন্ন ধরনের চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেটা যে একবারে সমস্ত কিছু হচ্ছে সেটা তো হচ্ছে না।
তো অলরেডি সেই বোর্ডটা চলে এসেছে, ওনারা খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেবেন। দেখছেন সান্ধ্যবাজার। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। 30 নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীকে সম্পদের বিবরণী জমা দিতে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন, সম্পদ অর্জনে অনিয়ম পেলে মাত্রা বুঝে প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে। 15 লাখ সরকারি চাকরিজীবীর দুর্নীতির লাগাম টেনে ধরতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সচিব। আগে প্রতি 5 বছর পর পর সম্পদ বিবরণী জমা দেওয়ার বিধান থাকলেও এখন থেকে প্রতি বছর 31শে ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। সম্পদ বিবরণী সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, তথ্য গোপন করলে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল হওয়ায় তা তথ্য অধিকার আইনে প্রযোজ্য হবে না বলেও জানান জনপ্রশাসন সচিব। আগে ছিল যোগদানের সময় জমা দিলে 5 বছর পর পর ওটা রিভিউ করতে হতো। এখন হলো আমাদের প্রতি বছর এটা 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। যদি জমা ঠিকমতো না দেয়, তথ্য গোপন করে, প্রথমে যেটা হয় এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয়, এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয় তখন গুরুদণ্ড দেওয়া হয়। দেশের বাইরের খবর জানাতে চাই। প্রথম ধাপে কোনো প্রার্থী 50% বেশি ভোট নিশ্চিত করতে না পারায় শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় ধাপে গেল ভোট গণনা। এখন সবচেয়ে এগিয়ে থাকা বামপন্থী অরুণা কুমার দিসানায়েকে ও বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসার ভোট গণনার মধ্য দিয়ে নির্বাচিত হবেন দেশটির প্রেসিডেন্ট। এই দৌড়ে ছিটকে পড়লেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রনিল কুমার বিক্রমাসিংহে। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচিত হতে 50%-এর বেশি ভোট পেতে হয়। 2022 সালে গণ অভ্যুত্থানের মুখে তখনকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যাওয়ার পর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজনীয় ভোট পেলেন না কোনো প্রার্থী। ফলে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ভোট গণনা গড়ালো দ্বিতীয় ধাপে। শ্রীলঙ্কার নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, প্রথম ধাপে বেশি ভোট পাওয়া মার্কসপন্থী নেতা অরুণা কুমারা দিসানায়েকে ও বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসার মধ্যে দ্বিতীয় ধাপে ভোট গণনা চলছে। আর গোতাবায়া রাজাপাকসের পর দেশটির বিপর্যস্ত অর্থনীতির হাল ধরে যিনি অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছিলেন, সেই রনিল বিক্রমাসিংহে প্রথম ধাপে কম ভোট পেয়ে ছিটকে পড়েছেন প্রতিযোগিতা থেকে। যে প্রার্থীরা বাদ পড়েছেন তাদের মধ্যে যারা প্রথম 2 প্রার্থীকে অগ্রাধিকার দিয়েছেন, সেই ভোটও পাবেন দিসানায়েকে ও প্রেমাদাসা। এরপর সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হবেন পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে। প্রথম ধাপে দিসানায়েকে ভোট পেয়েছেন প্রায় 40%, প্রেমাদাসা 34% আর রনিল বিক্রমাসিংহে পেয়েছেন মাত্র 16% ভোট। 2022 সালে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করার পর দেশে 21 সেপ্টেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট নির্বাচন। দেশের ইতিহাসে 1982 সাল থেকে এখন পর্যন্ত 8টি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন বলছে, শনিবারের নির্বাচন ছিল দেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন। 2019 সালে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন গোতাবায়া রাজাপাকসে। এরপর চরম অর্থনৈতিক সংকটে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে পালিয়ে যান তিনি। পরে দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। নতুন প্রেসিডেন্টকে অর্থনীতি স্থিতিশীল করার পাশাপাশি চরম দারিদ্র্য থেকে সাধারণ মানুষকে রক্ষার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর দক্ষিণ এশিয়ার ছোট দ্বীপ দেশটির অর্থনৈতিক সংকট চরমে পৌঁছায়। জনপ্রতি ঋণ পৌঁছায় $8,300 কোটি, মূল্যস্ফীতি পৌঁছায় 70%। বর্তমানে দেশের $3,600 কোটি বিদেশি ঋণ পরিশোধই হবে নতুন সরকারের অন্যতম লক্ষ্য। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও ইতিবাচক থাকার চেষ্টা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হারের জন্য ভারতীয় বোলারদেরকেই বেশি কৃতিত্ব দিলেন তিনি। অফ ফর্মে থাকলেও পরের টেস্টেও সাকিব আল হাসানকে একাদশে রাখার পক্ষেই শান্ত। আরও জানাচ্ছেন ওয়াসুল হক পান্থ। প্রায় 7 সেশন হাতে রেখে 515 রানের লক্ষ্য বাংলাদেশকে দিয়েছিল ভারত। তবে ব্যাট হাতে নেমে শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে খেলছিলেন ব্যাটাররা। প্রথমবারের মতো ভারতের মাটিতে 50 রানের ওপেনিং জুটি গড়ে জাকির সাদমান। এটিকে পরের ম্যাচের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখছেন শান্ত। I think very important our top order opener they put 62, so that is one thing we can
going forward next test match. Still rock solid, hence very good to bat on. চতুর্থ দিনের প্রথম ঘন্টায় ব্যাটিংয়ে ঢুকলেও উইকেট ছুড়ে দেয়নি শান্ত সাকিব। দেখে শুনে খেলছিলেন দুই ব্যাটার, তবে সাকিবের আউটের পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ। যদিও এবারও সতীর্থদের পক্ষেই ব্যাট ধরে প্রতিপক্ষের বোলারদের বেশি কৃতিত্ব দিলেন টাইগার দলপতি। Today I think the morning session it was very tough. The way Siraj bowling, Shakib batted really well. We try to contribute for the team and try to bat as long as we can. After that I think we didn't bat well. Obviously they bowled really well. চেন্নাই টেস্টের মাঝেই সাকিব আল হাসানকে নিয়ে উঠেছিল বড় প্রশ্ন, তিনি কি আঙ্গুলে চোট নিয়ে খেলছেন এই টেস্টে? পরের ম্যাচে কি সাকিবকে একাদশে রাখা হবে কিনা এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে সবখানে। শান্ত অবশ্য সাকিবের পক্ষেই সাফাই গাইলেন। আঙ্গুলের যে ব্যাপারটা টেপ পেয়েছেন, ব্যাটিংয়ে গ্লাভসে একটা বল লাগছিল, আপনারা যদি খেয়াল করে দেখেন তো ওইখানে একটু ব্লিডিংও হয়েছিল, যার কারণে টেপটা পেঁচানো। আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কিনা, এটা অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে আমি বলছি, বাট জিনিসটা এরকম নয়। নিজের ব্যাটে রানে ফিরলেও তৃপ্তির ঢেকুর তুলছেন না শান্ত, বরং হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে দলগতভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা লাল সবুজের অধিনায়কের। ওয়াসিল হক পান্থ, এখন। শেষ করছি শান্ত বাজার। যাবার আগে জানিয়ে দিতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।